নিজের ভাগ্নিকে নিজের বউ সাজায়, নিজের বোনকে নিজের বোন মানে শাশুড়ি সাজায়, ম্যাজিস্ট্রেট কোর্টকে ভুল প্রমাণ তথ্য দিয়ে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন নেয়। এই জামিনের বিরোধিতা আমার আম্মু করে। জামিনের বিরোধিতা করার পরে তার জামিন মানে যে জজ আছে নারী শিশু কোর্টে মামলাটা তখন ট্রান্সফার হয়ে যায়। নারী শিশু কোর্টে জজ সমস্ত প্রমাণ সবকিছু আমার পক্ষে দেখার পরে ওর জামিন বাতিল করে। আসসালামু আলাইকুম, আমার নাম মোসাম্মদ শর্মাতুজ্জাহান শিখা। গত 2023 সালের রায়হান সরকার জয়, তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়, তার সাথে আমার অনলাইনে পরিচয়। রায়হান সরকার জয়ের বাড়ি হচ্ছে 3 নং নিতা ইউনিয়ন, নীলফামারী জেলা, কিশোরগঞ্জ উপজেলা 1 নম্বর ওয়ার্ডে। রায়হান সরকার জয়ের সাথে আমার প্রেমের সম্পর্কের পর তার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়, যেটার পরে আমি জানতে পারি যে সে হচ্ছে 2022 সালে একটা বিয়ে করে এক মেয়েকে। তার বাবা টাকা পয়সা দিয়ে মেয়েটার সাথে ডিভোর্স করে। 2023 সালে সে বিজনেস করে মেয়েদেরকে দিয়ে। তারপর আমি এগুলো জানার পর তার সাথে সম্পর্ক ত্যাগ করে বের হয়ে আসবো। সে আমাকে ব্ল্যাকমেল করে, আমি যদি তার সাথে সম্পর্কে না থাকি সে এগুলো ভিডিও সে অনলাইনে পাবলিক করে দিবে। তারপর আমি তাকে বলি যে ঠিক আছে, আপনি যেহেতু এতই আমাকে ভালোবাসেন আপনি বিয়ে করেন আমাকে। মানে সে প্রথমে আমাকে বলছিল যে তার সাথে আমি বেড়ে না গেলে। পরবর্তীতে সে আমি যখন বলছিলাম যে এগুলো করবো না, পরে সে আমাকে বিয়ের বিষয়ে একটা সাদা কাগজে সিগনেচার নেয় তার এক বন্ধুর বাড়িতে। সেখানে আমার সিগনেচার নিয়ে বলে কি যে তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে। এখন আমার বয়স 2024 সালে বয়স ছিল আমার 14 বছর। আমি তাকে বলি যে বিয়ে করতে গেলে তো কবুল বলতে হবে। বলে কি তোমার তো 14 বছর বয়স, এখন কবুল বলে লাগবে না, যখন 18 বছর হবে তখন কবুল বলি। আমি বলছি ঠিক আছে। এরপর তার সাথে আমার অনেকবার শারীরিক সম্পর্ক হয়। এখন রায়হান সরকারের বাবা জাকারিয়া সরকার নিজের ছেলেকে বাঁচানোর জন্য নিজের ছেলেকে হসপিটালে নাকি ভর্তি করবে, এরকম একটা অবস্থা। ওই সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী সে পদত্যাগ হয় আর কি, সে দেশ ছেড়ে পালায়। যেটার কারণে আমি সাংবাদিক ভাইয়াদের নাম্বার টিভি থেকে ম্যানেজ করি। নীলফামারী জেলা প্রতিনিধির সে আমাকে যমুনাতে এক ভাইয়ার নাম্বার দেয়, আমি তার সাথে যোগাযোগ করি। আমি থানায় যাই, আমার আম্মু আমাকে থানা নিয়ে যায়। থানার সাবেক ওসি যে আগে ছিল সে ট্রান্সফার হয়েছে, ওনার নাম হচ্ছে পলাশ চন্দ্র। সে বলে না আপনার একটা অভিযোগ দিয়ে যান, আমরা ছেলের বাড়িতে কথা বলি, বলার পরে আমি আপনাদেরকে জানাবো। আমার আম্মু বলে আমার মেয়ের সাথে অন্য হয়েছে, আপনার মামলা নেন। বলে না, আগে মামলা নাকি হয় না, পরে মামলা হয়। পরে তারা ছেলের ফ্যামিলিতে কথা বলে, ছেলের ফ্যামিলি থেকে তাদেরকে হয়তো একটা টাকা পয়সা অঙ্কে দেওয়া হয়। তারপর আমার আমাকে ডাকে, আম্মুকে বলে কি যে আপনার মেয়ে তো এখনো ছোট, 14 বছর বয়স, এখনো তো বিষয়টা কেউ জানে না। আপনি এক কাজ করেন, তারা তো এক প্রকার আপনাদেরকে টাকা পয়সা দিতে চাচ্ছে 5 লাখ 6 লাখ টাকা বা 12 লাখ টাকা, আপনি টাকা পয়সা নিয়ে বিষয়টা ডিসমিস করেন। আমার আম্মু বলে আমার মেয়ের সাথে অন্যায় হয়েছে, আমরা টাকার দরকার নাই, আমার মেয়েকে চরিত্রহীন বলা হয়েছে, এটার আমি বিচার চাই। তখন উনি বলতেছে যে না, মামলা নেওয়া যাবে না। পরবর্তীতে আমরা সাংবাদিকের সাহায্য নিয়ে এসপি অফিসে যাই। এসপি অফিসার মকবুল আঙ্কেলকে সবকিছু খুলে বলার পর মকবুল আঙ্কেল থানায় ফোন দেয়, ওসিকে ফোন দিয়ে বলে যে আপনি যদি মামলা না নেন তাহলে এই মেয়ের হয়ে যা যা করা লাগে আমি করবো, মেয়ের দায়িত্ব কর্তব্য নিয়ে। পরবর্তীতে ওসি ভয় পেয়ে মামলাটা নেওয়ার পরে 24 ঘন্টার মধ্যে রায়হান সরকার জয় অ্যারেস্ট হয়। অ্যারেস্ট হওয়ার পরে 32 দিন সে জেলে থাকে। তার জেলে থাকার পরে নিজের বোন, ওর বোন সিরাজগঞ্জে বাড়ি, ওর বোনের নাম জুথি, সে আমার মা সাজে। আর জুথির মেয়ে আমার বয়সী, জুথির মেয়েরও বয়স 14 বছর। সে তার মেয়েকে মানে আমার জায়গায় বসায়। এটার সাথে সাথে নাকি ম্যাজিস্ট্রেটও জড়িত, নারী শিশু কোর্টের জজ বলে পেপার সব কিছু ছিঁড়ে দিছে মাটির নিচে। তারপরে ওর জামিন বাতিল হওয়ার পরে ওই ছেলে আবার হাইকোর্ট থেকে জামিন নেয়, 6 মাসের জামিনে বের হয়। আমাকে 6 মাসের জামিনে বের হওয়ার পরে আমাকে অনেকভাবে ভয়ভীতি হুমকি ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করার পরে আমি থানায় যাই। থানায় যেয়ে পরপর ওই ছেলের বিরুদ্ধে মিরপুর থানায় একটা জিডি, শাহবাগ থানায় একটা জিডি, মানে শাহবাগ থানায় একটা জিডি, কিশোরগঞ্জ থানায় 2টা জিডি। যেদিন শাহবাগ থানায় জিডি করি তারপরে আমাকে মানে অনেক ভয়ভীতি দেখায়। আমি আসছিলাম জামিন বাতিলের জন্য হাইকোর্টে জজের সাথে কথা বলতে, কিন্তু ওই যে কোর্টে হাইকোর্ট থেকে জামিন নিছে অ্যাটর্নি জেনারেল শিমুল হাসান ভাইয়ের সাথে কথা বলি। শিমুল হাসান ভাইয়া সমস্ত প্রমাণ দেখার পরে বলে যে তুমি এইগুলা নিয়ে ম্যাজিস্ট্রেট কোর্টে দেখাও বা নারী শিশু কোর্টে দেখাইলে ওর জামিন অটোমেটিক বাতিল হয়ে যাবে। 12 মাস হয়ে গেল, মানে 1 বছরের বেশি, 13 মাস হয়ে যাচ্ছে এখন পর্যন্ত। মেডিকেল রিপোর্ট, ডিএনএ রিপোর্ট সব কিছু আমার পক্ষে থাকার পরে কোনো সাহায্য পাচ্ছি না। শিমুল হাসান ভাইয়া বলছে যে এইগুলো তুমি দেখাও, তোমাকে যে ব্ল্যাকমেল করতেছে 4টা জিডি তোমার পক্ষে, মেডিকেল রিপোর্ট সব কিছু তোমার পক্ষে দেখাইলে ওর জামিন বাতিল হয়ে যাবে। তারপর ওর জামিন বাতিল হচ্ছিল না। আমি যখনই কোর্টে দাঁড়াই ম্যাজিস্ট্রেট কাগজ দেখে 2 মাস পর পর তারিখ দেয়, আমার থেকে কিছু শুনে না। আসামির মুখের দিকে তাকানোর পরে সে ম্যাজিস্ট্রেট আমাকে নামাই দেয় নতুন তারিখ দিয়ে। এরপরে আমি ওসিকে ফোন দেই। ওসি বলে যে আপনার তো একটা মামলা চলতেছে, মামলা চলতেছে, ওই মামলাটা কোর্টে আছে, ওই মামলাটাই থাকুক, আর নতুন করে কোনো মামলা দেওয়া লাগবে না। পরবর্তীতে আমি ডিআইজি স্যারের কাছে যাই রংপুরে। ডিআইজি স্যার আমাকে হেল্প করে, আমার থেকে থানা থেকে 2000 টাকা নেয়, নিজের মতো করে মন মতো করে একটা লেখালেখি করার পরে ছেলেকে অ্যারেস্ট করে ঈদের দ্বিতীয় দিন
যেই দিন অ্যারেস্ট করে তার পরের দিন বিকেলবেলা 2 থেকে 3টার সময় আসামি জামিন পায়, জামিনে বের হয়। গতকাল 14 এপ্রিল রাত 8টা থেকে এখন পর্যন্ত আমাকে ভিডিও নিয়ে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, সে ভিডিও পাবলিশ করবে। আমি কি করব আমি কিছু বুঝতে পারতেছি না। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা সবাই আমাকে সাহায্য করুন, আমার সাথে হওয়া অন্যায়ের বিচার করুন।